ওয়েলকাম টু মাই ক্লাস অন ক্যান্টো 2 দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ। আজকে আমি আলোচনা করব আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লকের ক্যান্টো 2। আমি আমার আগের তিনটে ক্লাসে এই রেপ অফ দ্য লকেরই ক্যান্টো 1 এর উপরে আলোচনা করেছি। সেখানে আমরা কি কি আলোচনা করেছি? দ্য সাবজেক্ট অফ দিস টেক্সট, নাম্বার 2 ব্লিন্ডাস ড্রিম, নাম্বার 3 এরিয়ালস ওয়ার্নিং এন্ড নাম্বার 4 লাভ লেটার, নাম্বার 5 ব্লিন্ডাস টয়লেট। অর্থাৎ আমরা সেখানে দেখেছি যে কোন সাবজেক্টের উপরে বেস করে রেপ অফ দ্য লক লেখা। সেখানে ব্লিন্ডাস ড্রিম অর্থাৎ আমাদের গল্পের যে হিরোইন অর্থাৎ ব্লিন্ডা সে কি স্বপ্ন দেখছে, এরিয়ালস ব্লিন্ডাকে কি ওয়ার্নিং করছে, ব্লিন্ডা লাভ লেটার সম্পর্কে আমরা জেনেছি এবং ব্লিন্ডার টয়লেট কেমন ছিল সেটাও আমরা জেনেছি। আজকে আমরা আলোচনা করব ক্যান্টো 2। তোমার সুবিধার্থে দেখো ক্যান্টো 2 কে আমি 5টা পার্টে ভাগ করে নিয়েছি, ঠিক যেমন ক্যান্টো 1 কে আমি ভাগ করে নিয়েছিলাম। তো এখানে ক্যান্টো 2 যে 5টা পার্টে আমি ভাগ করেছি তার প্রথম পার্ট হচ্ছে ব্লিন্ডাস ব্লিজার্ড ট্রাইব অফ দ্য থেমস, যেটা 1 থেকে 18 নম্বর লাইন পর্যন্ত বর্ণনা করা আছে। নাম্বার 2 ব্লিন্ডাস লকস অফ হেয়ার ডেসক্রাইবড, যেটা 19 থেকে 46 নম্বর লাইন পর্যন্ত বর্ণনা করা আছে। নাম্বার 3 ব্লিন্ডাস অর্নামেন্ট, যেটা 47 থেকে 72 নম্বর লাইন পর্যন্ত বর্ণনা করা আছে। নাম্বার 4 এরিয়ালস অ্যাড্রেস টু দ্য স্পিরিট, এরিয়াল স্পিরিটকে কি অ্যাড্রেস করছে, যেটা 73 থেকে 90 নম্বর লাইন পর্যন্ত বর্ণনা করা আছে। এন্ড নাম্বার 5 ডিউটি অফ দ্য স্পিরিট, সেটা 91 নম্বর লাইন থেকে লাস্ট 142 নম্বর লাইন পর্যন্ত বর্ণনা করা আছে। তাহলে আমরা দেখে নিলাম যে ক্যান্টো 2 কে মোটামুটি 5টা ভাগে কোনখান থেকে কত লাইন পর্যন্ত কিভাবে বর্ণনা করা আছে বা কিভাবে ভাগ করা হয়েছে। টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্স একবার ভিজিট করে নাও, সেখানে অনেক ভিডিও লিংক দেয়া আছে, তোমার কাজে লাগতে পারে। এছাড়া তোমার যদি কোনো কোয়েরি থাকে বা কোনো যদি রিকোয়েস্ট থাকে তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে এসএমএস করতে পারো অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। প্রথম পয়েন্ট, ব্লিন্ডাস ব্লিজার্ড ট্রাইব অফ দ্য থেমস। আলেকজান্ডার পোপ বলছে, নট উইথ মোর গ্লোরিজ ইন দ্য এথারাল প্লেন দ্য সান ফার্স্ট রাইজেস ওভার দ্য পার্পলড মেন দেন ইসুইং ফোর্থ দ্য রাইভেল অফ হিজ বিম লঞ্চড অন দ্য bosom অফ দ্য সিলভার থেমস। কি বলছে? নট উইথ মোর গ্লোরিজ, গ্লোরিজ মোর গ্লোরিজ মিন্স গ্রেটার ব্রাইটনেস, কোনো কিছু নেই গ্রেটার ব্রাইটনেস ইন দ্য এথারাল প্লেন। এথারাল প্লেন মিন্স দ্য স্কাই। বলছে আকাশে এমন কোন উজ্জ্বল বস্তু নেই যেমন দ্য সান ফার্স্ট রাইজেস ওভার দ্য পার্পলড মেন, যেমন সূর্য যখন প্রথম পূর্ব দিক থেকে উদিত হয় তখন কি হয়, তার সৌন্দর্যে তার আলোতে কি হয় না গোটা সমুদ্রটা পার্পেল আকার ধারণ করে, অর্থাৎ পার্পেল কালারের হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে পার্পেলড মেন, দ্য সি হুইচ লুকস পার্পেল আন্ডার দ্য রেজ অফ দ্য রাইজিং সান। অর্থাৎ উদীয়মান সূর্যের রশ্মিতে কি হয়, গোটা সমুদ্রটা পার্পেল আকার ধারণ করে। দেন ইসুইং ফোর্থ, ইসুইং ফোর্থ মিন্স কামিং আউট অফ আর হোম। কোনটা? দ্য রেজ অফ দ্য সান। এটা উদীয়মান সূর্য থেকে যখন আসে, দ্য রাইভেল অফ হিজ বিম, তখন এই উদীয়মান সূর্যের রশ্মির কাছে শত্রু হয়ে দাঁড়ায়। কে শত্রু হয়ে দাঁড়ায়? হিজ বিমস। হিজ বিমস মিন্স সূর্যের যে রশ্মি, সেই রশ্মির কাছে শত্রু হয়ে দাঁড়ায়। কে শত্রু হয়ে দাঁড়ায়? ব্লিন্ডার যে সৌন্দর্যের যে রশ্মি, অর্থাৎ ব্লিন্ডার সৌন্দর্যের রশ্মির কাছে উদীয়মান সূর্যের রশ্মিটা জাস্ট নগণ্য। সেই জন্য বলা হচ্ছে প্রথম লাইনে নট উইথ মোর গ্লোরিজ, গ্রেটার ব্রাইটনেস বলে কিছু নেই, ঠিক যেমন ব্লিন্ডার আছে। অর্থাৎ ব্লিন্ডার সৌন্দর্যের গ্লোরি এতটাই গ্লোরি বা এতটাই গ্লোরিয়াস যে পৃথিবীতে আর কোনো কিছু সেরকম নেই। লঞ্চড অন দ্য bosom অফ দ্য সিলভার থেমস, bosom মিন্স সারফেস, লঞ্চড মিন্স সেলড ইন এ বার্জ। অর্থাৎ যখন সূর্য উদিত হয় সেই সময় ব্লিন্ডার কি করে, তার সৌন্দর্যের ঝলকানি নিয়ে থেমস নদীর উপরে বার্জে করে ভ্রমণ করতে বেড়ায়। কার সাথে ভ্রমণ করতে বেড়ায়? না, তার বান্ধবীদের সাথে ভ্রমণ করতে বেড়ায়। সেই জন্য বলা হচ্ছে যে লঞ্চড অন, অর্থাৎ ভ্রমণ করতে বেড়ায় বার্জে করে বা বড় নৌকায় করে। দ্য bosom, bosom মিন্স সারফেস, কার সারফেস? অফ দ্য সিলভার থেমস। থেমস তুমি জানো যে লন্ডনের বিখ্যাত নদীর নাম হচ্ছে থেমস। এখানে নদীটা কেন সিলভার? কেন কি সূর্য যখন উঠছে তখন সূর্যের উদীয়মান রশ্মির ফলে কি হচ্ছে না, নদীটা চকচক চকচক করছে, অর্থাৎ নদীর জল চকচক করছে। এটা তুমি হয়তো দেখে থাকবে কোনো নদী বা কোনো পুকুরে। ঠিক সেরকম একটা সিচুয়েশনে ব্লিন্ডা ভ্রমণ করতে বেরিয়েছে একটা বার্জে করে বা বড় নৌকায় করে তার বান্ধবীদের সাথে। ঠিক সেই সময় উদীয়মান সূর্যের যেমন রশ্মির ঝলকানি থাকে, তো ব্লিন্ডারও সৌন্দর্যের সেই ঝলকানি আছে এবং ব্লিন্ডার সৌন্দর্যের ঝলকানির কাছে উদীয়মান সূর্যের রশ্মির ঝলকানিটা চাপা পড়ে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে রাইভেল, অর্থাৎ শত্রু। নেক্সট, ফেয়ার নিমস। ফেয়ার নিমস মিন্স বিউটিফুল লেডিজ। এটা এক্সাম্পল অফ পোয়েটিক ডিকশন যেটা আলেকজান্ডার পোপ ইউজ করেছেন। এন্ড ওয়েল ড্রেসড ইউথ অ্যারাউন্ড হার সন। আর ব্লিন্ডা যখন ভ্রমণ করতে বেরিয়েছে তার বান্ধবীদের নিয়ে, তার আশেপাশে অনেক বিউটিফুল লেডিজ দেখা যাচ্ছে, ঠিক যেমন দেখা যাচ্ছে জাঁকজমকপূর্ণ অনেক যুবককে ব্লিন্ডার আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। বাট এভরি আই ওয়াজ ফিক্সড অন হার অ্যালোন। সবাইকার চোখ যেন ব্লিন্ডার উপরে ফিক্সড হয়ে আছে। কেন কি? তার সৌন্দর্যের এতটাই ঝলকানি যে কোনো দিকে আর তাকাতে পারছে না, সবাইকার চোখ তার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ তার বিউটি সবাইকার চোখকে অ্যাট্রাক্ট করছে। সেজন্য বলা হচ্ছে এভরি আই, প্রত্যেকের চোখ ওয়াজ ফিক্সড অন হার অ্যালোন, যে যেন ব্লিন্ডার বিউটির উপরে ফিক্সড হয়ে আছে। নেক্সট, অন হার হোয়াইট ব্রেস্ট এ স্পার্কলিং ক্রস সি ওর। অন হার হোয়াইট ব্রেস্ট, স্পার্কলিং, স্পার্কলিং মিন্স শাইনিং ইন দ্য সান বিকজ ইট ওয়াজ টার্নড উইথ জুয়েলস। ক্রস সি ওর, ব্লিন্ডা কি পড়ে আছে না, ব্লিন্ডা জিসাস খ্রাইস্টের যে ক্রস হয় সেটা পড়ে আছে আর সেটা স্পার্কলিং করছে, অর্থাৎ চকচক চকচক করছে। কেন কি? সূর্যের আলো
আলো তার উপরে এসে পড়ছে আর সেই জন্য সেটা চকচক চকচক করছে। তো অ্যাকচুয়ালি এটা কেন স্পার্কলিং করছে না, প্রথমত তো সূর্যের আলো তার উপরে এসে পড়ছে, উদীয়মান সূর্যের যে রশ্মি সেটা তার উপরে এসে পড়ছে এবং সেই ক্রসের উপরে বিভিন্ন জুয়েলস লাগানো আছে, সেই জন্য এটা চকচক করছে। অনার হোয়াইট ব্রেস্ট মিন্স দেখো এখানে ব্লেন্ডার রূপের খানিকটা বর্ণনা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে যে দেখতে এতটাই সুন্দর, তার ব্রেস্টটা দেখতে এতটাই সুন্দর এবং সেখানে যখন ক্রসটা আছে, ক্রসের উপরে যখন উদীয়মান সূর্যের রশ্মি পড়ছে সেটা দেখতে আরোই সুন্দর হচ্ছে। হুইচ জিউস মাইট কিস, যে ক্রসটা দেখলে জিউসরা তো কিস করবেই এবং তাদের খুব ইচ্ছা যাবে ওই ক্রসটাকে একবার কিস করতে। কেন কি, জিসাস ক্রাইস্টের কোন ক্রস দেখলে জিউসরা যেমন প্রণাম করে, সেরকম ওই ক্রসটা দেখলে যে কোনো জিউস ছুটে যাবে তাকে কিস করার জন্য। এন্ড ইনফিডেলস অ্যাডর, এবং জিউসরা তো সেটা তো কিস করবেই। পাশাপাশি ইনফিডেলস মিন্স নন খ্রিস্টিয়ান, অর্থাৎ যারা খ্রিস্টিয়ান নয় তারাও তার প্রার্থনা করবে, ওরসি করবে, পূজা করবে। বোঝা গেল? নেক্সট, হার লাইভলি লুকস, লাইভলি মিন্স ব্রাইট। এই যে ব্লিন্ডার যে লাইভলি লুকস, যে ব্রাইট লুকস, এ ব্রাইটলি মাইন্ড ডিসক্লোজ, ইন্টেলিজেন্ট। ওর লুকসটা যেমন বিউটিফুল, পাশাপাশি ওর ব্রেনটাও, ব্লিন্ডার ব্রেন ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট, অর্থাৎ বুদ্ধিদীপ্ত। উইক অ্যাজ হার আইস, তার চোখগুলো যেমন চঞ্চল। অ্যাজ আনফিক্সড অ্যাজ দোজ, অর্থাৎ তার চোখগুলো কোথাও ফিক্সড থাকে না। তার চোখ যেমন চঞ্চল, তার মনটাও ঠিক সেরকম চঞ্চল, অর্থাৎ এক জায়গায় কখনো ফিক্সড থাকে না, আনফিক্সড। এন্ড কুইক আইজ মিন্স তার চোখগুলো কোনো সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে না বা কোনো একটার উপরে ফিক্সড থাকে না, সবসময় এদিক ওদিক ঘোরাফেরা করে। দ্যাট মিন্স তার চোখের মতোই তার মনটাও চঞ্চল। অর্থাৎ আলেকজান্ডার বোঝাতে চাইছেন যে ব্লিন্ডা কখনো শান্ত স্বভাবের নয়, সে সবসময় চঞ্চল মনোভাবাপন্ন হয়ে থাকে। সেই জন্য বলা হচ্ছে কুইক অ্যাজ আর আইজ, তার চোখগুলো যেমন চঞ্চল এদিক ওদিক ঘোরাফেরা করে, ঠিক সেরকম অ্যাজ আনফিক্সড অ্যাজ দোজ, তার মনটাও সেরকম ফিক্সড নয়, আনফিক্সড, চঞ্চল টাইপ। ফেভারস টু নান, ব্লিন্ডা কিন্তু কাউকে স্পেশালিটি দিয়ে দেখে না। টু অল সি স্মাইলস এক্সটেন্ডস, সে সবাইকে দেখে মুচকি হাসে, অর্থাৎ তার কাছে সবাই সমান। যে কেউ কোনো যুবক খুব সুন্দর তার উপরে একটু স্পেশাল দৃষ্টি দিলাম সেসব কিন্তু নয়। অফেন সি রিজেক্ট, আর এই সবাইকে দেখে যে স্মাইল সে দেয় তার ফলে কিন্তু সে অনেক প্রপোজাল অ্যাকসেপ্ট করে, লাভ প্রপোজাল অ্যাকসেপ্ট করে, কিন্তু অফেন সি রিজেক্ট, সবাইকে সে রিজেক্ট করে। বাট নেভার ওয়ান্স অফেন্ড, সে রিজেক্ট তো করে কিন্তু সে কাউকে আঘাত দেয় না। এত সুন্দরভাবে সে রিজেক্ট করে, এত সুন্দরভাবে সে তাদের বুঝিয়ে সুঝিয়ে রিজেক্ট করে দেয় যে তারা কখনোই সেটা থেকে, তার কাছ থেকে আঘাত পায় না। বুঝা গেল? নেক্সট, ব্রাইট অ্যাজ দ্য সান, সূর্য যেমন উজ্জ্বল চকচকে, হার আইজ দ্য গেজার স্ট্রাইক, ঠিক সেরকম ভাবে ব্লিন্ডার চোখগুলোও যেমন ঠিক সেরকম উজ্জ্বল চকচকে সূর্যের মতোই। এবং গেজার স্ট্রাইক, স্ট্রাইক মিন্স ড্যাজেল, চোখ ঝলসে দেওয়ার মতন। কার চোখ ঝলসে দেয়? গেজার্সদের চোখ, অর্থাৎ ব্লিন্ডার দিকে যে তাকায় যেন তার চোখগুলো ব্লিন্ডার রূপ দেখে ঝলসে যায়। ঠিক যেমন কিরকম করে ব্রাইট সান যেমন আমাদের চোখ ঝলসে দেয়, এন্ড লাইক দ্য সান, সূর্যের মতোই, দে সাইন অন অল অ্যালাইক, সবাইকার উপরে যেন একই দৃষ্টিতে তাকায়, অর্থাৎ ব্লিন্ডার চোখগুলো যেন সবাইকার উপরে একইভাবে নিক্ষেপিত হয়। আকাশের সূর্যের রশ্মিটা কিরকম হয়? আকাশের সূর্যের রশ্মিটা যেমন পার্সিয়ালি ভাবে কারোর উপরে পড়ে না, অর্থাৎ সবাইকার উপরে সমান ভাবে পড়ে, ঠিক সেই রকম ব্লিন্ডার সৌন্দর্য, ব্লিন্ডার চোখের যে দৃষ্টি সেটা যেন সবাইকার উপরে একই ভাবে পড়ে। ব্লিন্ডার যেন কাউকে স্পেশালিটি দেয় না বা বিশেষ কেয়ার দিয়ে যেন কাউকেই দেখে না, সেটাই বলা হচ্ছে লাইক দ্য সান, সূর্যের মতোই, দে সাইন অন অল অ্যালাইক, অর্থাৎ ইম্পার্সিয়ালি ভাবে সবাইকার উপরে একই ভাবে দৃষ্টি নিক্ষেপ করে। তাহলে আমরা 1 থেকে 16 নম্বর লাইন পর্যন্ত ব্লিন্ডার ক্যারেক্টারের মধ্যে যে সমস্ত পয়েন্ট গুলো পেলাম সেগুলো কি? নাম্বার 1, ব্লিন্ডা সেইলড ইন এ বার্জ অন দ্য থেমস, ব্লিন্ডা ঘুরতে বেরিয়েছে উদীয়মান সূর্যের আলোতে। কোথায়? না থেমস নদীতে বাড়ছে করে। নাম্বার 2, হার আইজ মুভড কুইকলি ফ্রম ওয়ান লাভার টু অ্যানাদার লাইক হার মাইন্ড, তার মন যেমন এক জায়গায় স্থির থাকে না, চঞ্চলত হয়ে থাকে, ঠিক সেরকম তার চোখগুলো কখনো এক জায়গায় ফিক্সড থাকে না, সব জায়গায় ঘুরে বেড়ায়। নাম্বার 3, সি ডাজ নট হার্ট এনি লাভার বাট রিজেক্ট এভরিওয়ান, সে কাউকে অ্যাকসেপ্ট করে না কিন্তু সবাইকে রিজেক্ট করে, তথাপি কাউকে আবার আঘাতও করে। নাম্বার 4, হার আইজ আর ব্রাইট লাইক দ্য ডেজার্ট সান, অর্থাৎ চোখ ঝলসানো সূর্যের মতোই তার চোখগুলো যেন সবাইকে ঝলসে দেয়। নাম্বার 5, সি হ্যাজ নো প্রাইড, তার কোনো অহংকার নেই। এন্ড নাম্বার 6, সি হ্যাজ নো ফল্টস, তার কোনো ফল্ট নেই। এই যে লাস্ট দুটো পয়েন্ট, সি হ্যাজ নো প্রাইড এন্ড সি হ্যাজ নো ফল্টস, এটা আমরা এরপরেই দেখতে পাবো, যেখানে বলছে কি বলছে, ইয়েট গ্রেসফুল ইজি, অর্থাৎ রিফাইন্ড চার্মিং ম্যানার্স এন্ড সুইটনেস ভয়েড অফ প্রাইড, ব্লিন্ডা এত সুন্দর এবং এত সুইটনেস হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। ভয়েড মাইন্ডস উইদাউট, ফ্রি, কোনো অহংকার নেই। কিসের অহংকার নেই? যে আমি এত সুন্দর, আমি এত মিষ্টি, সবাই আমাকে প্রপোজ করছে, তো সেটা নিয়ে তার কোনো অহংকার নেই, তার যেন কোনো কিছুই যায় আসে। মাইট হাইড হার ফল্টস, আর এই সমস্ত গুণগুলোই তার সমস্ত দোষকে ঢেকে দেয়। ইফ বেলস হ্যাড ফল্টস টু হাইড, ইফ বেলস, বেলস মিন্স বিউটিফুল লেডিস, হ্যাজ ফল্ট টু হাইড, যদিও বা তার মধ্যে কোনো দোষ থেকে থাকে সেগুলো কিন্তু সবই ঢাকা পড়ে যায়। ইফ টু হার শেয়ার সাম ফিমেল এরর্স ফল, যদি তার মধ্যে কোনো কিছু ফল্ট থেকেও থাকে, লুকস অন হার ফেস, তখন যদি কেউ তার মুখের দিকে তাকায়, তো লুকস অন হার ফেস, যদি কেউ তার মুখের দিকে তাকায়, এন্ড ইউ উইল ফরগেট দেম অল, তখন সে ফল্ট গুলো যেন সবকিছু সে ভুলে যায়, অর্থাৎ ফল্ট গুলো যেন তার চোখে না পড়ে, সেগুলো সমস্ত কিছুই চাপা পড়ে যায়। কিসের দ্বারা? ব্লিন্ডার যে বিউটি, যে সুইটনেস, সেটার মাধ্যমে যেন তার ফল্ট গুলো সবকিছুই চাপা পড়ে যায়। নেক্সট 2
নম্বর পয়েন্ট, ব্লিন্ডার্স লকস অফ হেয়ার ডিসক্রাইবড, অর্থাৎ ব্লিন্ডার যে লক সেটা বর্ণনা করা হচ্ছে। দিস নেম দ্যাট মিন্স ব্লিন্ডার টু দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড। দেখো ব্লিন্ডার যে রূপ, সেই রূপটা যেন কি ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড, মানব সভ্যতাকে মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার মতন। এখানে মানব জাতি ঠিক নয়, এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন আলেকজান্ডার পোপ, যে কোনো ছেলে বা যে কোনো যুবক যদি ব্লিন্ডার চোখের দিকে তাকায় তাহলে তার যে রূপ, সেই রূপেতেই যেন সে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ পাওয়ার। কার পাওয়ার? ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ দ্য বিউটি অফ ব্লিন্ডার, অর্থাৎ ব্লিন্ডার সৌন্দর্যের ডিস্ট্রাকটিভ পাওয়ার, সেই ডিস্ট্রাকটিভ পাওয়ারের যে কোনো যুবক যেন ঝলসে যাবে, ধ্বংস হয়ে যাবে। নারিশড টু লক্স, আর ব্লিন্ডার যে লক্স দুটো আছে সেটা খুব সুন্দরভাবে নারিশড করা হয়েছে, অর্থাৎ লালন পালন করা হয়েছে। হুইচ গ্রেসফুল হাং বিহাইন্ড, যেগুলো খুব সুন্দরভাবে পেছন থেকে ঝুলছে। ইন ইকুয়াল কার্লস, এবং একইভাবে সাজানো গোছানো আছে, কোকড়ানো আছে, কাটা আছে, একদম সেম টু সেম, একদম নিটলি ভাবে। এন্ড ওয়েল কনস্পায়ার্ড টু টেক, কনস্পায়ার্ড মিন্স ইউনাইটেড, অর্থাৎ বাঁধা আছে। টু টেক, টু ডেকোরেট, টু বিউটিফাই, খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে সেগুলো বাঁধা আছে, ইউনাইটেড করা আছে। উইথ শাইনিং রিংলেটস দ্য স্মুথ আইভরি নেক, আর তার গলাতে কি আছে? রিংলেটস। রিংলেটস মিন্স ছোট ছোট রিং। রিংলেটস দ্য স্মুথ আইভরি নেক, আইভরি নেক মানে ব্লিন্ডার গলাটা এতটাই দেখতে সুন্দর, যেমন টাস্কারের যে আইভরি হয়ে থাকে, অর্থাৎ হাতির যে দাঁত হয়ে থাকে সেটা যেমন স্মুথ হয়ে থাকে, সেটা যেমন ধবধবে সাদা হয়ে থাকে, তো ব্লিন্ডার গলাটাও যেমন, ঘাড়টাও ঠিক যেন সেরকমই সুন্দর দেখতে। তো এখানে দেখো আলেকজান্ডার পোপ বর্ণনা করছেন যে ব্লিন্ডার লক কিরকম, ব্লিন্ডার ঘাড় কিরকম, এবং ব্লিন্ডার যে ক্রস পড়ে আছে সেই ক্রসের উপরে যখন উদীয়মান সূর্যের রশ্মি পড়ছে সেটা কত সুন্দর দেখতে লাগছে। এখানে যেন আলেকজান্ডার পোপ একটা বাস্তব ইমেজ তুলে ধরেছেন একটা বিউটিফুল লেডির। লাভ ইন দেজ লাভেরিন হিজ স্লেভস ডিটেন, লাভ মিন্স কুপিড দ্য গড অফ লাভ, লাভেরিন্থ মানে হচ্ছে গোলকধান্দা, স্লেভস মিন্স লাভার্স, ডিটেন্স মিন্স ক্যাপটিভেটেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্লিন্ডার এই রূপে বা এই যে লক আছে, এই লকের দিকে যে তাকাবে সে যেন গোলকধান্দায় আবদ্ধ হয়ে যাবে, সে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। এন্ড মাইটি হার্টস আর হেল্ড ইন সিলিন্ডার চেন, সিলিন্ডার চেনস মিন্স চেনস টুইস্টেড ফ্রম থিন হেয়ার, অর্থাৎ যে মনের দিক থেকে যত শক্তিশালী হোক না কেন, ব্লিন্ডার দিকে তাকালে সে পরিষ্কার ভাবে সেখানে আবদ্ধ হয়ে যাবে, সে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না, সে ব্লিন্ডার প্রেমে হাবুডুবু খাবে এবং হাবুডুবু খেয়ে সে ডিস্ট্রাক্টিভ হয়ে যাবে একদম। তো এই লাইনটার কি মানে দাঁড়াচ্ছে? লাভ ইন দিস লাভেরিন্থ হিজ স্লেভস ডিটেন্স, এই লাইনটার কি মানে? এই লাইনটার মানে দাঁড়াচ্ছে ঠিক এরকম, জাস্ট অ্যাজ এ ম্যান fails to come out of the intricate winding ways of a labyrinth, so also Blinda's lovers were attracted to her mazy looks and were captivated, অর্থাৎ ব্লিন্ডার দিকে যেই তাকাবে সেই তার রূপে আবদ্ধ হয়ে যাবে এবং সে সেই গোলকধান্দা থেকে আর বেরিয়ে আসতে পারবে না। নেক্সট, উইথ হেয়ারি স্প্রিংস দ্যাট মিন্স ট্র্যাপ, দেখো কিভাবে আবদ্ধ হয়ে যাবে। আলেকজান্ডার পোপ একটা সুন্দর সিমিলি দিয়ে এখানে তুলে ধরেছেন। কিরকম? উইথ হেয়ারি স্ট্রিপস উই দ্য বার্ড বিট্রে, যেমন আমরা একটা পাখিকে ফাঁদ পেতে ধরি, স্প্রিংস মানে ট্র্যাপ, ফাঁদ পেতে, ফাঁদ, বিট্রে মানে ডিসিভ এন্ড ক্যাচ, অর্থাৎ ঠকিয়ে ধরা। আমরা যেমন একটা পাখিকে ফাঁদে ফেলে ধরি, অর্থাৎ ফাঁদে ফেলে পাখিকে ঠকিয়ে ফাঁদে ফেলি এবং তারপরে তাকে যেমন ক্যাচ করি। আর কিরকম? স্লাইট লাইনস অফ হিয়ার সারপ্রাইজ দ্য ফিনি প্রে, যেমন জাল দিয়ে আমরা মাছ ধরি, ঠিক সেই রকম ফিয়ার ট্রেসেস, ট্রেসেস মিন্স লক অফ ফিয়ার, ব্লিন্ডার যে লক সেটা যেন এটা ফাঁদ একটা। ম্যানস ইম্প্রেলড রেস, অর্থাৎ ঈশ্বরের শ্রেষ্ঠ জীব যে মানুষ সেটা আবদ্ধ হয়ে পড়ে। এনসিওর নিশ্চিতভাবে, যেমন পাখিকে যেমন ঠকিয়ে নিশ্চিতভাবে ফাঁদে ফেলা হয়, যেমন মাছকে যেমন ঠকিয়ে নিশ্চিতভাবে তার জালে ফেলা হয়, ঠিক সেরকম ব্লিন্ডার যে লক আছে সেটাও যেন একটা ফান। সেখানে এই ইম্পেরিয়াল রেস দ্যাট মিন্স ম্যান হু ইজ সুপ্রিম ক্রিয়েশন অফ গড, যে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষ, সে নিশ্চিতভাবে সে এর ফাঁদে পড়বে। এন্ড বিউটি ড্রস আস উইথ এ সিঙ্গেল হেয়ার, যেটা এই সিঙ্গেল হেয়ার মিন্স ব্লিন্ডার যে লক, সেই লকের দিকে তাকিয়ে বা সেই লকের ফাঁদে পড়ে অবশ্যই সে ধরা পড়বে। ঠিক যেরকম ভাবে পাখিকে ঠকিয়ে আমরা ক্যাচ করি, মাছকে ঠকিয়ে আমরা ক্যাচ করি বা ধরি, ঠিক সেরকম ভাবে একটা মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি যে ক্রিয়েচার সেও কিন্তু এই রূপের জালে আবদ্ধ হয়ে যাবে। দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন, দেখো এরপরে আলেকজান্ডার পোপ গল্পের যে হিরো অথবা খলনায়ক তুমি বলতে পারো তাকে নিয়ে আসছে। দ্য অ্যাডভেঞ্চারাস ব্যারন, অর্থাৎ অ্যাডভেঞ্চারাস মিন্স বোল্ড, সাহসী, হু ইজ রেডি টু টেক রিস্ক, যে সবসময় রিস্ক নিতে রেডি, তো সেরকম ব্যারন। দ্য ব্রাইট লকস অ্যাডমায়ার, যে এই লককে অ্যাডমায়ার করে, অর্থাৎ এই লকের উপরে যে টার্গেট ছিল, হি স অ্যান্ড উইস্ট অ্যান্ড টু দ্য প্রাইজ অ্যাসপায়ার। অ্যাসপায়ার মিন্স কিভাবে জয়লাভ করা যায়। প্রাইজ বলতে কোনটা? প্রাইজ বলতে বিলিন্ডাকে জয়লাভ করা, অথবা বিলিন্ডার লককে জয়লাভ করা, অথবা বিলিন্ডার ভালোবাসাকে জয়লাভ করা। কিন্তু প্রথমেই আমরা জানি যে বিলিন্ডার সবাইকে রিজেক্ট করে দেয় এবং এই ব্যারনকেও রিজেক্ট করেছে, সেই জন্য তার রিভেঞ্জ নেওয়ার জন্য ব্যারন কিন্তু একটা মনস্থির করে নিয়েছে যে তার লক দুটো সে কেটে ফেলবে। সেই জন্য বলছে কি সে দেখেছে, হি উইস্ট, এবং সে মনস্থিরও করে নিয়েছে টু দ্য প্রাইজ অ্যাসপায়ার্ড। অ্যাসপায়ার্ড প্রাইজ মিন্স লক, লক অফ ব্লিন্ডার্স হেয়ার, সেটা কি করবে? অ্যাসপায়ার্ড মানে সেটা তার চাই, সে নেবেই, একদম মনস্থির করে ফেলেছে। নেক্সট, রিজলভ টু উইন, সে দৃঢ় সম্পন্ন যে সেটা জয়লাভ করবেই। এ মেডিটেটস দ্য ওয়ে, আর সেই জন্য সে মেডিটেট করছে, সে চিন্তা ভাবনা করছে, প্ল্যান খাটাচ্ছে, মতলব করছে যে কি করে এটা জয়লাভ করতে পারবো, কোন ভাবে
আমি এই লকগুলোকে নিতে পারবো। সেটা সে ভাবছে বাই ফোর্স টু রেভিস, আমি কি জোর করে সেটা কেটে দেবো, অর বাই ফ্রড অর বিট্রে, অথবা চালাকি করব, অথবা ঠকাবো, অথবা বিট্রে ভাবে তার কাছ থেকে আমি এটা নেব। ফর হোয়েন সাকসেস এ লাভার টয়েল অ্যাটেন্ডস মিন্স ফলোস। ফর হোয়েন যখন একজন লাভার সাকসেস হয়ে যায়, কিরকম ভাবে সাকসেস হয়ে যায়, যে সে তার প্রেমিকার মন জয়লাভ করতে সাকসেস হয় বা সাফল্য হয়, আর কিভাবে, অথবা আমি যে টার্গেট নিয়েছি সেটা যদি আমি অ্যাচিভ করতে পারি সেদিক থেকে যদি সাকসেস হয়। তো ফিউ আক্স, আমি সাকসেস হয়ে যাওয়ার পরে এই ফ্রড অর ফোর্স অ্যাটেন্ড হিজ এন্ডস, আমি যদি এটা সাকসেস হতে পারি তাহলে শেষে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে আমি এটা কিভাবে করলাম বা কিভাবে আমি সাকসেস হলাম, সবাই লাস্টে একটা কথাই বলবে যে ইয়েস আমি সাকসেস হয়েছি। তো এটা একটা প্রভাব, ইফ ফ্রড অর ফোর্স অ্যাটেন্ড হিজ এন্ড, ইফ ইউ আস্ক, এই লাইনটা শেষের লাইনটা একটা প্রভাব। তো এটা একটা প্রভাব, ফিউ আস্ক ইফ ফ্রড অর ফোর্স অ্যাটেন্ড হিজ এন্ড, এটা একটা প্রভাব যার মানে হচ্ছে অল স্পিয়ার ইন লাভ এন্ড ওয়ার, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সবকিছুই চলে, ভালোবাসার ক্ষেত্রে সবকিছুই চলে, সেখানে কেউ প্রশ্ন করার কেউ থাকে না, কেউই প্রশ্ন করবে না। নেক্সট, ফর দিস মানে টু গেট সাকসেস ইন হিজ প্ল্যান, তার এই প্ল্যানকে সাকসেস করার জন্য এর ফোইবাস মিন্স সান গড অ্যাপল, তার কাছে ও প্রার্থনা করছে, হি হ্যাড ইমপ্লোরড মিন্স প্রার্থনা করছে, প্রপিটিয়াস দ্যাট মিন্স মার্সিফুল হেভেন, উনি কার কাছে প্রার্থনা করছেন, উনি প্রার্থনা করছেন যে সান গড অ্যাপলের কাছে প্রার্থনা করছেন, প্রপিটিয়াস হেভেন অর্থাৎ মার্সিফুল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এন্ড এভরি পাওয়ার অ্যাডোর্ড মিন্স ওরশিপ, সমস্ত শক্তিশালী দেবতাদের কাছে উনি প্রার্থনা করছেন, বাট চিপলি লাভ, কিন্তু বিশেষ করে উনি প্রার্থনা করছেন কার কাছে, প্রেমের যে দেবতা, ভালোবাসার যে দেবতা অর্থাৎ কুপিডের কাছে বিশেষ করে উনি প্রার্থনা করছেন, টু লাভ অ্যান্ড অল্টার বিল্ড। কিভাবে প্রার্থনা করছেন না, উনি একটা মন্দিরের বেদি তৈরি করেছেন, সেখানে বসে উনি সবাইকার কাছে প্রার্থনা করছেন। অফ 12 ফার্স্ট ফ্রেঞ্চ রোমান্সেস, উনি কি দিয়েছেন প্রার্থনা করার জন্য, উনি কি দিয়েছেন, এটা কিন্তু প্রশ্ন আছে। অফ 12 ফার্স্ট ফ্রেঞ্চ রোমান্সেস, ফ্রেঞ্চের বিখ্যাত 12টা রোমান্টিক গল্প যেটা আজ পর্যন্ত বিখ্যাত। নিটলি মানে স্কিলফুলি, দক্ষতা সহকারে, গিল্ট মানে সাজানো হয়েছে, অর্থাৎ গোল্ড দিয়ে সাজানো হয়েছে, এরকম উনি মন্দিরের বেদিটাকে সাজিয়েছেন, দিয়ে উনি প্রার্থনা করছেন। দেয়ার লে 3 letters half a pair of gloves, আর কি দিয়েছেন, 3 গাটার, আর কি দিয়েছেন, 3 গাটার্স দিয়েছেন, half a pair of gloves দিয়েছেন, and all the trophies of his former lover, এবং যারা এক্স লাভার ছিল আগে ব্যারনের, তাদের কাছ থেকে পাওয়া যে সমস্ত ট্রফিজ বা পুরস্কার বা প্রাইজ বা উপহার স্বরূপ হিসেবে সেই এক্স প্রেমিকাদের কাছ থেকে উনি যেগুলো পেয়েছিলেন সেগুলো সব দিয়েছেন। উইথ টেন্ডার violet dogs he lights the prayer, আর কি করছেন উনি, আমরা যখন মন্দিরে পুজো করি তখন কি করি, অ্যাকর্ডিং টু হিন্দু মিথোলজি অনুযায়ী আমরা প্রদীপ জ্বালি, তো ব্যারনও এখানে প্রদীপ জ্বালছে কি দিয়ে না, টেন্ডার violet dogs অর্থাৎ খুব মিষ্টি মধুর লাভ লেটার দিয়ে উনি প্রদীপ জ্বালছেন, উনি সেটা জ্বালাচ্ছেন, and breathed 3 amorous sighs to raise the fire, এবং উনি কি করছেন, amorous means love, 3 means in epic poetry acts of bravery are performed 3 times, অর্থাৎ উনি 3 বার উনি প্রার্থনা করছেন, ভালোবাসার প্রার্থনা উনি 3 বার করছেন যে যাতে করে আমি জয়লাভ করতে পারি। দেন prostrate falls, তারপরে উনি প্রণাম কিভাবে করছেন, তারপরে উনি প্রণাম করছেন, আমরা যেমন ষষ্ঠাঙ্গে মাটিতে শুয়ে মাঝে মাঝে প্রণাম করি, তারপরে উনি ঠিক সেইভাবেই প্রণাম করছেন, and begs with ardent eyes, এবং উনি এক্সাইটেড ভাবে, উনি খুব বুদ্ধিদীপ্ত সহকারে, অর্থাৎ উনি দেবতাদের দিকে এমন ভাবে তাকাচ্ছেন যেমন চোখ দিয়েই উনি সবকিছু চেয়ে নিচ্ছেন, সেরকম দৃষ্টিভঙ্গি দিয়ে উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। soon to obtain, কিরকম প্রার্থনা করছেন, soon to obtain আমাকে এখনই পেতে হবে, আমাকে এখনই দিতে হবে, কেন কি আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না, and long possess the prize, এবং এই প্রাইজটা আমার কাছে চিরস্থায়ী হতে হবে, কোনো ক্ষণস্থায়ী বলে কোনো কিছু নেই। উনি এই সমস্ত ভাবে উনি এইভাবে কিন্তু প্রার্থনা করে যাচ্ছে। উনি যখন প্রার্থনা করছেন, the powers gave ear, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে উনি তার সমস্ত প্রার্থনা রাখছেন, এবং granted half his prayer, এবং সর্বশক্তিমান ঈশ্বর ওনার প্রেয়ারের হাফ কিছুটা গ্রান্টেড করেছেন, অর্থাৎ মেনে নিয়েছেন। কেন হাফ না, the raised the winds despaired in the empty air, এই কারণেই হাফ যে উনি যখন প্রার্থনা করছেন দেবদেবীদের কাছে বা দেবতাদের কাছে, তখন কি হচ্ছে যে কিছুটা প্রার্থনা বাতাসে মিলিয়ে যাচ্ছে, যেটা সর্বশক্তিমান ঈশ্বর শুনতে পাচ্ছেন না। তো উনি যতটুকু শুনেছেন ততটুকু প্রার্থনা ব্যারনের গ্রান্টেড করেছেন, কিন্তু যতটুকু শুনতে পাননি সেটা কি হয়েছে না বাতাসে মিলিয়ে গেছে, অর্থাৎ যেটা উনি শুনতে পাননি সেটা উনি গ্রান্টেড করেননি, সেই জন্য বলা হচ্ছে গ্রান্টেড হাফ হিজ প্রেয়ার, ব্যারনের প্রার্থনার কিছুটা অংশ অর্থাৎ হাফ সর্বশক্তিমান ঈশ্বর গ্রান্টেড করেছেন। আই থিংক যতটা পড়ানো হলো তুমি বুঝেছো, যদি বুঝতে না পারো তো তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি SMS করতে পারো।